ধরুন আপনাকে ইন্টারভিউ জিজ্ঞেস করা হলো ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়, তাহলে আপনি কি মনে করেন যে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের সাইকেলের কোনো প্রয়োজন নেই? এরকম ফাঁদে ফেলা প্রশ্নের উত্তরে কি বলবেন? দেখুন, এগুলো তো সরকারি প্রকল্প, তারা নিশ্চয়ই কিছু একটা বিবেচনা করে এটা দিচ্ছেন, সেই কারণটা অন্তত জেনে রাখতে হবে। উত্তর কি হবে? না স্যার, ক্লাস 5 থেকে ক্লাস 8-এর বাচ্চাদের প্রয়োজন নেই সাইকেলের এমনটা নয়। আসলে সবুজ সাথী প্রকল্পের লক্ষ্যই হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্য করা যাদের মাধ্যমিক স্তরে পৌঁছানোর পরে স্কুলের দূরত্বটা বেড়ে যায় বা যেতে পারে। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত অধিকাংশ শিশুই কিন্তু স্থানীয় প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়েই পড়ে, যেগুলো সাধারণত একদম বাড়ির কাছাকাছি থাকে। কিন্তু ক্লাস 9 থেকে 12 পর্যায়ে অনেক শিক্ষার্থীকেই কিন্তু অন্য এলাকায় যেতে হয়, যাতায়াতের সমস্যা হয়, তাই সরকার সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এইখানে কিন্তু আপনি প্রাইভেট টিউশনে যেতে হয় এই কথাটি বলবেন না। তার কারণ হচ্ছে প্রাইভেট মানে আপনি সরকারি স্কুলে শিক্ষকতা করতে চলেছেন, সেখানে আপনি প্রাইভেট টিউশনে যেতে হয় এটাও বলছেন। এটা খুব একটা পজিটিভ দিক নয়, কারণ সত্যি সত্যি যদি স্কুলে ঠিকঠাক পড়ানো হয় প্রাইভেট টিউশন লাগে না। তাই এটা এই সাইকেলের কথা বলতে গিয়ে প্রাইভেট টিউশনেও যেতে হয় দূর দূরান্তে বা বাড়ির একটু দূরে, এই কথাটি বলবেন না। তো তারপর কন্টিনিউ করুন যে যাতে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে না দেয়, স্কুলে ঠিকঠাক উপস্থিত থাকে নিয়মিত, যে কারণে এই 9 to 12কে সাইকেল দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পে। তবে নিম্ন ক্লাসের ছাত্রদের মানে ক্লাস 5 to 8 ছাত্রদের সাইকেলের প্রয়োজন একেবারেই নেই তা কিন্তু নয়। শুধু তাদের প্রেক্ষাপটে সেটি তুলনামূলকভাবে একটু কম প্রয়োজন। হয়তো আগামী দিনে সরকার 5 to 8 পর্যন্ত হয়তো সাইকেলের ব্যবস্থা করবেন সবুজ সাথী প্রকল্পে। ওকে, একইভাবে আরেকটি প্রশ্ন হলো যে মিড ডে মিল ক্লাস 8 পর্যন্ত দেওয়া হয়, তারপরে দেওয়া হয় না, এই বিষয়ে আপনার মত কি? একইভাবে আপনাকে উত্তর দিতে হবে। তো যে সমস্ত সরকারি প্রকল্প আমি বলেছিলাম আগের এপিসোডে, যে সমস্ত সরকারি প্রকল্প আছে আপনি কোনোভাবে বিরোধিতা করবেন না। আপনি সাজেশন দিতে পারেন যে এটার সঙ্গে এটা হলেও ভালো হয়, ভবিষ্যতে হয়তো এটাও হবে। আমি আশা করি আর কি সরকারের থেকে। তো সবুজ সাথী যেরকম করে বললেন সাইকেলে দেওয়ার ব্যাপারটা, যে আশা করি আগামী দিনেও হবে, এক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু আপনার সেরকমই রাখতে হবে। হ্যাঁ, ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয়, তারপরে 9 to 12 কিন্তু মিড ডে মিল দেওয়া হয় না। তো তার উত্তরটা তাহলে কি করে দেবেন? স্যার, আমার মতে শিক্ষা যেমন সবার অধিকার, পুষ্টিও সকলের প্রয়োজন। 8ম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দিয়ে সরকার একটি দারুণ পদক্ষেপ নিয়েছে, কিন্তু 9ম শ্রেণীর এবং 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরাও তো ভবিষ্যতের পরীক্ষার যোদ্ধা, তাদেরও সঠিক পুষ্টি এবং সঠিক মনোবল দরকার। আর আমি মনে করি যে ক্ষুধা পেটে কিছু করা যায় না। খিদে যদি থাকে পেটে, তাহলে পড়াশোনা কেন কোনো কাজই শান্তিপূর্ণভাবে করা যায় না। তাই আমি মনে করি মিড ডে মিল যদি মাধ্যমিক স্তর পর্যন্ত চালু হয়, তাহলে শুধু উপস্থিতিই বাড়বে না স্কুলে, ফলাফলেও একটি ইতিবাচক প্রভাব পড়বে। হয়তো অদূর ভবিষ্যতে মাধ্যমিক স্তর পর্যন্ত মিড ডে মিল হয়ে যাবে বলেই আমার বিশ্বাস। ওকে, নেক্সট প্রশ্ন। আপনি ক্লাস নিচ্ছেন, তখন পেছনের বেঞ্চের কিছু ছাত্র গন্ডগোল করছে, এই পরিস্থিতিতে আপনি কি করবেন বা কিভাবে সামাল দেবেন? উত্তর কি হতে পারে? স্যার, যদি আমি ক্লাস নিচ্ছি আর পেছনের বেঞ্চের কিছু ছাত্র গন্ডগোল করে, তাহলে প্রথমেই আমি শান্তভাবে বিষয়টি লক্ষ্য করব। প্রত্যেকটি এই ধরনের প্রশ্নে প্রথমে উত্তর হবে শান্তভাবে আমি বিষয়টি লক্ষ্য করব, পড়া বন্ধ না করে আমার দৃষ্টি অন্তত সেই দিকে রাখবো। আমি তাদের নাম ধরে ডাকবো, হাসি মুখেই বলবো যে তোমরা মনোযোগ দাও, এই অংশটা তো খুব গুরুত্বপূর্ণ। যদি তারা তবুও কথা না শোনে, তাহলে আমি এমন কিছু প্রশ্ন করব যাতে তাদের অ্যাক্টিভিটি বেড়ে যায়, অংশগ্রহণটা বেড়ে যায়, এতে তারা একটু মনোযোগী হয়ে উঠবে। এবং আমি যদি দেখি যে এটা কন্টিনিউ ঘটছে, সেক্ষেত্রে আমি পরে যদি প্রয়োজন হয় ক্লাস শেষে আলাদা করে তাদের সঙ্গে কথা বলবো, বুঝবো কেন তারা মনোযোগ দিচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আমি কখনোই শাস্তির দিকে যাব না, শাস্তির বদলে বোঝানোর মাধ্যমেই আমি শৃঙ্খলা বজায় রাখবার চেষ্টা করব। কারণ একজন শিক্ষকের কাজ তো শুধু শাসন করা নয়, বরং ছাত্রদের মনোভাব পরিবর্তন করাও। এই ধরনের প্রশ্নগুলো যত রকমের ছাত্ররা বদমাইশি করছে, আপনি কি করবেন? একই উত্তর হবে, প্রথমত শাস্তি দেব না, আমি বোঝাবো, ক্লাসে সেটা হ্যান্ডেল করবার চেষ্টা করব। যদি তাও কন্টিনিউ করে, তাহলে সেক্ষেত্রে ক্লাসের পরে তাদেরকে ডাকবো, ডেকে বোঝাবো, মূল সমস্যাটা কোথায় বোঝবার চেষ্টা করব। প্রয়োজন হলে অভিভাবক অথবা হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন, আমাদের হেডমাস্টার মশাই বা টিআইসি, তার সঙ্গে কথা বলবো। এই উত্তর হবে প্রত্যেকটি ক্ষেত্রে। যখনই বাচ্চাদের বদমাইশি সম্পর্কিত প্রশ্ন আসবে, এ ধরনেরই উত্তর হবে। নেক্সট প্রশ্ন খুব ভাইটাল হতে চলেছে।
অনেকে প্রশ্ন করেছেন যে লেখালেখি আমার শখ, এটি যদি আমি বলি এর থেকে কি কি কাউন্টার প্রশ্ন হতে পারে। অনেকে এটাও জিজ্ঞেস করেছেন যে আমি কি আমার কোনো লেখা বা কবিতার কোনো অংশ নিয়ে যাব। না, নিয়ে যাবেন না, কারণ আপনার কবিতা বা লেখা পড়ে দেখবার সময় তাদের হবে না। কিন্তু আপনি যদি লেখালেখি করেন, যদি কবিতা লেখেন, তাহলে আপনার স্বরচিত একটি কবিতা বলতেই পারে, ওনারা বলতেই পারেন যে পাঠ করে শোনাও, বা নিজের লেখা তো মুখস্থ থাকা উচিত আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কিছু লাইন আপনি আপনার স্মৃতি থেকে রিসাইট করে শোনাতে পারেন। প্রিন্ট নিয়ে যাবার কোনো দরকার নেই, তারা কবিতা পড়বেন না। 1 নম্বর। তাহলে প্রশ্ন কি কি আসতে পারে? আমি বলে দিলাম শখ হচ্ছে লেখালেখি করা। এবার প্রশ্ন কি কি আসতে পারে? আপনি কেন লেখালেখি করতে ভালোবাসেন? প্রত্যেকটি শখের পেছনেই কিন্তু এই একই কারণ থাকে। এখানেও ঠিক তাই। লেখালেখি আমার সৃজনশীলতা বাড়ায়, আমার ভাবনা, অনুভূতি, অভিজ্ঞতাকে প্রকাশ করার মাধ্যম হলো লেখালেখি। লেখার মধ্যে আমি নিজের সঙ্গে কথা বলি লেখার মাধ্যমে, তাই এটা আমার কাছে একটা মানসিক প্রশান্তির জায়গা। প্রত্যেকটি শখের ক্ষেত্রেই কেন আপনার এই শখ? এটা আমার মানসিক প্রশান্তির জায়গা, এটাই কিন্তু উত্তর হবে। আপনি কি ধরনের লেখা লেখেন? আমি মূলত কবিতা লিখি, ছোট গল্প লিখি, যা আপনি ভালোবাসেন সেটি বলবেন। কখনো কখনো হয়তো প্রবন্ধ লিখি, ডায়েরিও লিখি। নেক্সট প্রশ্ন কীরকম হতে পারে? লেখালেখির অনুপ্রেরণা কোথা থেকে পান? কি বলবেন? প্রকৃতি, মানুষ, দৈনন্দিন জীবন, এসব থেকেই পাই। এগুলো আপনারা সবই জানেন, গুছিয়ে দিচ্ছি আমি। প্রকৃতি, মানুষ, দৈনন্দিন জীবন থেকে আমি অনুপ্রেরণা পাই। কখনো কারোর একটি কথা বা একটি দৃশ্য আমার কল্পনায় আসে, তখন সেই কল্পনাকে আমি লেখনের মাধ্যমে একটি রূপ দেওয়ার চেষ্টা করি। আপনি কি নিজের লেখা কোথাও প্রকাশ করেছেন এর আগে? আপনি বলতে পারেন হ্যাঁ, বা বলতে পারেন না। যদি আপনার লেখা প্রকাশিত হয়, বলবেন হ্যাঁ, কিছু লেখা স্কুল কলেজের দেয়াল পত্রিকা বা ছোট ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। যদি বড় ম্যাগাজিনে প্রকাশিত হয়, আপনি বলবেন এতে আত্মবিশ্বাস বেড়েছে আমার, এটিও বলবেন। নেক্সট প্রশ্ন, আপনার প্রিয় লেখককে বা কবিকে, কেন তাকে ভালো লাগে? এবার আপনি আপনার প্রিয় লেখকের নাম করুন। ধরে নিলাম সুনীল গঙ্গোপাধ্যায় বললেন, তো তার লেখায় বাস্তবতা এবং আবেগের অসাধারণ মিশেল পাই বললেন। এটা আপনি যে কবির কথাই বলবেন বা যে রচয়িতার কথাই বলবেন, সেক্ষেত্রে বলতে পারেন। তো লেখালেখি কিভাবে একজন শিক্ষক হিসেবে আপনাকে সাহায্য করে? লেখালেখি আমার ভাষা এবং প্রকাশভঙ্গিকে উন্নত করে। আমি ক্লাসে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। আমার ছাত্রদের সৃজনশীল হতে আমি আরও বেশি করে অনুপ্রাণিত করতে পারি। এগুলো বলবেন। আপনি এত কাজের মধ্যে সময় বের করেন কিভাবে লেখার জন্য? এক্ষেত্রে খুব সুন্দর একটি অভ্যাস, রাতে আপনি শোবার আগে একটু লেখালেখি করেন। তো আপনি বলতে পারেন রাতে বা অবসর সময়ে আমি লিখি। কখনো মনের মধ্যে কোনো ভাবনা আসে, সঙ্গে সঙ্গে সেটিকে নোট করে রাখি এবং পরে রাত্রে শোবার আগে সেটিকে আমি আমার কল্পনার মাধ্যমে, আমার লেখনির মাধ্যমে আমি ফুটিয়ে তুলবার চেষ্টা করি। নেক্সট প্রশ্ন, লেখালেখির মাধ্যমে আপনি কি শিখেছেন? প্রত্যেকটি শখ, সে রান্না করাই বলুন বা ট্র্যাভেলিং বলুন, একই মোটামুটি উত্তর হয়। লেখালেখি আমাকে ধৈর্য শিখিয়েছে, পর্যবেক্ষণ শক্তি শিখিয়েছে, আত্মবিশ্বাস শিখিয়েছে, নিজের ভাবনাগুলোকে রূপ দেবার অভ্যেস করতে শিখেছে, নিজেকে প্রকাশ করতে শিখিয়েছে। এগুলো বলতে পারেন। নেক্সট প্রশ্ন, আপনি কোন বিষয়ে সব থেকে লিখতে বেশি ভালোবাসেন? আপনি যেটা ভালোবাসেন সেটি বলবেন। মানুষের অনুভূতি, সম্পর্ক, সমাজ নিয়ে লিখতে ভালোবাসি। দৈনন্দিন জীবনে যা দেখি সেই দৈনন্দিন জীবনের রঙকেই আমি আমার কলমের মাধ্যমে ফুটিয়ে তোলবার চেষ্টা করি আমার ডায়েরিতে বা খাতায়। ভবিষ্যতে আপনি কি লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান? এই উত্তরটা ভালো করে দিতে হবে। আপনার পেশা তো, আপনি শিক্ষকতা করছেন, তারই তো ইন্টারভিউ দিতে গিয়েছে। তো আপনি বলবেন যে আমি লেখালেখিকে পেশা নয়, ভালোবাসা হিসেবেই রাখবো, তবে ভবিষ্যতে বই প্রকাশ করবার ইচ্ছা আছে, এটি বলতে পারেন আপনি। কিন্তু পেশা করব বলবেন না। আপনার লেখা কেমন হয় বলে আপনি মনে করেন? স্যার, আমি সহজ ভাষায় গভীর ভাব প্রকাশ করতেই চেষ্টা করি। আমার ভাষা সহজ সরল রাখবার চেষ্টা করি, যাতে পাঠক খুব সহজে সেটির সঙ্গে রিলেট করতে পারেন। মিটে গেল। শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করতে আপনি কি কোনো উৎসাহ দেবেন? উত্তর অবশ্যই হ্যাঁ বলতে হবে। আমি ক্লাসে ছোট ছোট রাইটিং অ্যাক্টিভিটি রাখবো, নিজের দিনলিপি লেখা, মানে ডায়েরি লেখা, কবিতা লেখা ইত্যাদির প্রতিযোগিতা, গল্প লেখার ক্লাস ইত্যাদি আমি করব। এতে বাচ্চারা নিজের ভাবনা প্রকাশে আগ্রহী হবে, নতুন শব্দ শিখবে, বানান শিখবে, বাক্য গঠন শিখবে, অনুভূতি প্রকাশ করতে শিখবে, কল্পনা করতে শিখবে। এগুলো আপনি বলতে পারেন। নেক্সট প্রশ্ন, আপনার প্রথম লেখা কি ছিল? এক্ষেত্রে তো এক একজনের এক এক রকম হবে, সেগুলো বলবেন। আমি প্রথম লিখেছিলাম ছোটোবেলায় কিছু একটা টপিক দিয়ে, বলবেন আপনি। সেটাই আমাকে লেখালেখির পথে আগ্রহী করে তুলেছিল পরবর্তী ক্ষেত্রে। লেখালেখি কি আপনার অন্য কাজে সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই সাহায্য করে। এটা আমার ভাব প্রকাশের ক্ষমতা বাড়িয়েছে, আমাকে আত্মবিশ্বাসী করিয়েছে, প্রতিটি কাজের প্রতি মনোযোগী হতে শিখিয়েছে।
তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোই আসতে পারে যদি আপনি বলেন যে লেখালেখি আপনার শখ। এবার কি, লেখালেখি করতে গেলে লেখা পড়তেও হয়। লেখালেখি আপনি তখনই করবেন ভালো যখন আপনি অন্যদের লেখাও পড়বেন। তো সেক্ষেত্রে কিন্তু কোন কোন লেখকের বই আপনি পড়তে ভালোবাসেন সেটিও কিন্তু ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে বই পড়া বিষয়ক আমার আগের এপিসোডেই আছে, বই পড়া যাদের শখ তাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে ওইগুলোও একটুখানি কিন্তু চোখ বুলিয়ে যেতে হবে। কারণ আপনি নিজে লেখালেখি করেন অথচ অন্যের লেখা পড়েন না, তাহলে আপনি ভালো লেখক কোনোদিনই হতে পারবেন না, বা ভালো লেখক আপনি নন। সুতরাং কি কি বই আপনি পড়েছেন, কার লেখা ভালো লাগে, কেন ভালো লাগে, লাস্ট কোন গল্প পড়েছেন, সেই গল্পের অমুক চরিত্রটির প্রতি আপনার মনোভাব কেমন, এই ধরনের প্রশ্ন কিন্তু গুছিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয়। ওকে, ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা প্রশ্নগুলো লিখে দেবেন, আমি সেগুলো তৈরি করে ইন্ডিভিজুয়ালি দিচ্ছি। আবার যদি মনে হয় সেগুলো নিয়ে ভিডিও বানানো দরকার তাহলে সেটাও করছি। আপনারা প্রয়োজন মতো আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।